This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। মধুকল্পিতার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। মধুকল্পিতা, ঘড়ির কাঁটা দুটো সমানেই ফুল অ্যান্ড ফাইনাল। আর ফুল অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে যে আজকেই কি শুনানির শেষ দিন নাকি দিনটা বাড়বে? যে কথা বলছিলাম যে আজকেই এসআইআর শুনানির শেষ দিন। শুনানির সময় বাড়ানো রাজ্যের 3টে জেলার তরফ থেকে ইতিমধ্যেই করা হয়েছে। মালদা ডিএম করেছেন, দক্ষিণ 24 পরগনা ডিএম করেছেন এবং শুনানির সময় বাড়ানো রাজ্যে করা হয়েছে উত্তর কলকাতা থেকেও, মানে উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক তিনিও করেছেন। নির্বাচন সদনের চিঠি সিও মনোজ আগরওয়ালের সময় বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এখনো পর্যন্ত কি 3টে জেলা নাকি আরো জেলা আছে? 1 নম্বর 2 নম্বর ঘড়ির কাঁটা দুটো তো বাজে, এখনো পর্যন্ত সূত্র কি বলছে, কি হতে পারে? শুভজিৎ, বিকেলবেলা গড়িয়ে যেতে পারে, সন্ধেবেলায় আসতে পারে নোটিফিকেশান, বিজ্ঞপ্তি যে সময় বাড়ানো হচ্ছে। কারণ বেশ কিছু ইআরওরা তারা বলছেন এই শুনানি শেষ করতে আরও 10 দিন সময় লাগবে। তার মধ্যে বেহালা পশ্চিম রয়েছে। বেহালা পশ্চিমের যে সংখ্যাটা এখনও পর্যন্ত অনেকটাই বাকি রয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ, মগরাহাট, পশ্চিম কসবা, ক্যানিং, পূর্ব এবং পশ্চিম দুটো বেহালাই রয়েছে, মহেশতলা, ভাঙড়, এই সমস্ত জায়গার শুনানি এখনও পর্যন্ত শেষ হয়নি। মেটিয়াবুরুজে যেমন মোট 86,754 জনের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিং হয়েছিল, তলব হয়েছিল। শুনানি 62,007 জনের হয়েছে। এখনও বাকি রয়েছে 24,747 জন। শুধুমাত্র একটা ফিগার বলছি, প্রত্যেকটা জায়গায় যে 3টে জেলার কথা কাল থেকে আমরা বলছি সেই সমস্ত জায়গায় কয়েক হাজার শুনানি বাকি রয়েছে, যার ফলে এই সময়টা লাগছে। ইতিমধ্যেই চিঠি গেছে নির্বাচন কমিশন সদর দফতরে এবং মনে করা হচ্ছে আজকে সন্ধেবেলার মধ্যে এই হিয়ারিং ডেট বাড়ানোর জন্য নির্দেশ আসতে পারে কমিশনের পক্ষ থেকে। নজর থাকবে শ্রাবন্তী, নজর থাকবে, নজর রাখুন। আজই শেষ সময়সীমা, শুনানির সময় আরো 10 দিন বাড়ানো রাজ্যে, অন্তত 10 দিন সময় বাড়ানো রাজ্যে। বেহালা পশ্চিমে নির্বাচনী আধিকারিকের সময় বাড়ানো রাজ্যে আরো বেশ কিছু বিধানসভা এলাকা। শ্রাবন্তী যে কথা বলছিল, হয়তো সিদ্ধান্ত জানাতে জানাতে নির্বাচন কমিশন সন্ধে গড়িয়ে যেতে পারে, কিন্তু শুনানির সময় আরো 10 দিন বাড়ানো রাজ্যে কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। সময় বাড়ানো রাজ্যে আরো বেশ কয়েকটা বিধানসভা এলাকাতেও। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, মালদার ডিএম, দক্ষিণ 24 পরগনার ডিএম এবং উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক, তারা 3জনই সময় বাড়ানোর আর্জি করেছিলেন। আমরা গতকাল সন্ধ্যায় দেখিয়েছিলাম, সর্বশেষ আপডেট শ্রাবন্তী একটু আগে দিল। দক্ষিণ 24 পরগনা, ভাঙড়ে তুমি আছো এই মুহূর্তে, কি অবস্থা? দেখো, ইতিমধ্যেই আমরা ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক এবং ক্যানিং পূর্ব বিধানসভার ক্যানিং 2 ব্লকের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা যতটুকু জানাচ্ছেন যে ইতিমধ্যেই এসআইআর সংক্রান্ত যে হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু যারা নতুন ভোটার অর্থাৎ 18 বছর বয়স এবং নতুন ভোটারের জন্য ফর্ম 6-এর আবেদন জানিয়েছিল, সেই সকল ক্ষেত্রে 2-1টি কেস এখনো পর্যন্ত তারা হিয়ারিংয়ে আসেনি এবং তাদের বর্ধিত সময় 19 তারিখ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এসআইআর সংক্রান্ত যে সময়সীমা সেটাও অতিক্রান্ত হয়েছে এবং এসআইআরের কাজ যাবতীয় সমাপ্ত হয়েছে বলেই কিন্তু তারা জানাচ্ছেন। এবং তার পরবর্তীতেও যদিও তারা স্বীকার করছেন যে এখন ফর্ম 6-এর যে সকল নতুন ভোটাররা আবেদন করেছিলেন তাদের হিয়ারিং এর কাজ এখনো সমাপ্ত হয়নি, ফলে তাদেরকে ডাকা হয়েছে এবং সে কারণের জন্য 19 তারিখ পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে হিয়ারিং এর কাজ চলবে বলেই কিন্তু তারা জানাচ্ছেন। শুভজিৎ, নজর থাকবে সত্যজিৎ। দিন বাড়লেও মালদায় এসআইআর এর শুনানিতে গড় হাজিরি থাকবেন বহু মানুষ। পরিযায়ী শ্রমিকের কাছে কেউ ভিন রাজ্যে, কেউ বিদেশে কর্মরত। ফলে শুনানির দিন বাড়ানো হলেও শুনানি কেন্দ্রে যাবেন না অনেকেই। পরিযায়ীদের বাধ্যবাধকতার বলছেন মালদার গ্রামবাসীরা। শুনানি নিয়ে মাঠে নেমে পড়েছেন রাজনৈতিক নেতারাও। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সুব্রতোষের কাছে চলে যাবো, সরাসরি যাবো আমি আমাদের প্রতিনিধির কাছে। তবে তার আগে আপনাদেরকে শোনাবো কিছু বক্তব্য। কেউ কোয়ারেন্টাইনে গেছে 2 বছরের এগ্রিমেন্টে, ওরা তো আসতে পারবে না।
ওদের জন্য বাড়ির লোক হিয়ারিং দিবে, তো ওটা পাস হবে কিনা ওটা ঠিক নাই। কারো কাগজপত্র ঠিকঠাক নাই, একটু টাইম দিলে বাড়াইতে পারতো, ঠিক করতে পারতো ওগুলো। এখন যারা বাইরে আছে, বাহির রাষ্ট্রতে আছে, ওরা তো আসতে পারবে না। বাহির রাষ্ট্রতে আছে মানে ওদের ভিসা করে গেছে 2 বছর 1 বছর, না হলে ওরা আসতে পারবে না। কোম্পানি না ছাড়লে তো আসতে পারছি না। তো কোম্পানিকে রিপ্লাই দিলাম যে আমাকে ছাড়েন, বলছে আমি কাজের জন্য তো যাচ্ছি, আমি পয়সার জন্য তো যাচ্ছি। কোম্পানি বলছে তুই যাবি, তো আমি পয়সা দেবো না। এরকম কত আপনার গ্রামে কতজন আছে? ওই 100 উপরে আছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, দিন বেড়েছে কিন্তু দিন বাড়লেও এসআইআর এর শুনানিতে গড় হাজিরি থাকবেন বহু মানুষ। হ্যাঁ, একদমই তাই। তারা কিন্তু স্পষ্ট বলছেন যে বহু মানুষই কিন্তু প্রায় হাজার হাজার মানুষ কিন্তু তারা আসতে পারবেন না, কারণ এক একটা গ্রামেই দেখা গেছে 1 থেকে 150 বা তারও বেশি তারা কিন্তু বাইরে আছে, তারা পরিবার সহ বাইরে আছে, তাহলে তারা আসতে পারবে না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। কি বলছেন যে কি অবস্থা, বাড়ালেও তারা নাকি আসতে পারবে না? দেখুন, এই এসআইআর মূলত যে এসআইআরটা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এটা সাম্প্রদায়িক শক্তি বিজেপির নির্দেশে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্য করা। এসআইআর এর ভিশনটাই হচ্ছে হাউ টু ডিলিট দ্য নেম অফ দ্য ভোটার্স ফ্রম দ্য ভোটার লিস্ট। কিন্তু ওদের তো আবার যদি দেওয়া হয়, নোটিশ দেওয়ার পরেও তারা আসছে না, উপস্থিত হচ্ছে না, এরপরেও যদি দিন বাড়ানো হয় তাও আসতে পারবে না। নোটিশ দেওয়ার সঙ্গে সবাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখানে হাজির হওয়ার চেষ্টা করছে। কারণটা হচ্ছে যেন তেন প্রকারেণ এই ভোটার লিস্টের নাম রাখাটা আমাদের সমস্ত বাংলাবাসীর প্রধান দায়িত্ব এবং কর্তব্য। কারণ এক পক্ষ চাইছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে, আর বাংলার তৃণমূল কংগ্রেস চাইছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে থাকে, তার চেষ্টা করছে। বারবার অভিযোগ করছে তৃণমূলই বিভ্রান্ত করছে মানুষদেরকে। তৃণমূল বিভ্রান্ত করছে না, তৃণমূল একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী 3-4 দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ। এ ভূভারতে কোথাও নেই। এনআইএ তদন্ত রাজ্য সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দাদা, এনআইএ তদন্ত অভিযোগ আপনারা তুলেছেন এবং সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুরের জেলা সুপার তিনি এই কাটমানির বিরুদ্ধে একটা হেল্পলাইন চালু করলো। তাহলে তো আপনাদের কথাটাই সত্যি হয়ে গেল যে বারংবার আপনারা বলছেন যে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে না ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি, জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে কিছু রাজ্য সরকার এনআইএ তদন্ত এড়িয়ে যেতে চাইছে। রেল প্রকল্প থমকে গেছে, আপনার বিধানসভা কেন্দ্রের রেল প্রকল্প থমকে গেছে রাজ্য সরকারের অসহযোগিতা, জমি জটে আটকে গেল। রাজ্য সরকার বদলে যাবে, 100 একর জমি আর লাগবে। ওর 80 একর জমির উপরে হচ্ছে, 74 একর জমি আছে, তার কাজ পুরোদমে চলছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রীর সরকারকে, রেলমন্ত্রী অশ্বিনী ঘোষকে, তিনি 315 কোটি টাকা ওই রেল প্রকল্পকে দিয়েছে, 184 কোটি টাকা পাওয়ার কটা দিয়েছে এবং প্রায় 650 ছেলেকে জমি দেওয়ার পরিবর্তে চাকরিও দিয়েছে রেলমন্ত্রী। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। আর এপ্রিল মাসের পরে সরকার বদলে যাবে, অর্থাৎ জমি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দাদা, এনআইএ তদন্ত রাজ্য সরকার অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে। তমলুকে যে ঘটনা হয়েছিল সমবায় ব্যাংকে ভোটের দিন যে বোমাবাজি, সেটা হাইকোর্ট বলেছিল এনআইএ সুপ্রিম কোর্টে যাচ্ছে মামনি জানার কেসে। ঠিক আছে, দেখা হবে ওখানে। মামনি জানাও ক্যাভিয়েট করে রেখেছে, আর আমিও আপনার বেলডাঙ্গা কেসে ক্যাভিয়েট করে রেখেছি, ওইখানে দেখা হবে। এটা আজকে না, এর আগেও গেছিল,
রিষড়া, শিবপুর এবং ডালখোলার কেসে যে কেসে আমি পিটিশনে ছিলাম, লাভ খুব একটা হয়নি। এনআইএ কে ভয় পাচ্ছে রাজ্য সরকার, এনআইএ কে ভয় পাচ্ছে দাদা। भट्टाचार्य प्रेस कॉन्फ्रेंस करके बताया कि घर घर बीजेपी पहुंचेगी ये विधानसभा निर्वाचन से पहले। लगातार चल रहा है। पार्टी का कल कोर कमेटी का मीटिंग था, कुछ डिसीजन हुआ और डिसीजन आधिकारिक रूप से हमारी प्रदेश जो अध्यक्ष है उनको डिक्लेरेशन करना था, उन्होंने हर पार्टी का कार्यकर्ता उनको पालन किया। और एनआईए दादा एनआईए के भय पाচ্ছে राज्य सरकार, राज्य सरकार क्या बोलेंगे? वो हायर कोर्ट में जा रहा है, ये पहली बार नहीं। ये राज्य सरकार जो दंगाबाज है, दंगाई को संरक्षण देने के लिए जब श्री राम नवमी में हादसा हुआ था तब भी जो डिवीजन चीफ जस्टिस ने ऑर्डर दिया है नहीं है, उसके खिलाफ भी सुप्रीम कोर्ट दिया था, रिषड़ा, सिंहपुर और डालखोला। এসআইআর আবহে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মাইক্রো অবজারভার যারা আছেন তাদের সই জাল করা হচ্ছে, মাইক্রো অবজারভারদের সই জাল হচ্ছে, এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। মাইক্রো অবজারভারদের সই জাল হচ্ছে এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, শুভজিৎ রয়েছি। অরূপদা, এই মাইক্রো অবজারভার নিয়ে আপনারা ডে 1 থেকে আপত্তি করেছিলেন, মাঠে ঘাটে তো করেছেনই, টেলিভিশন পর্দায় করেছেন, মুখ্যমন্ত্রী তথা আপনাদের দলনেত্রী তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছেন যে মাইক্রো অবজারভার সই জাল করা হচ্ছে এবং নিশানায় কোথাও গিয়ে হয় শাসক দল অথবা সরকার পক্ষ। মাইক্রো অবজারভার জিনিসটাই তো জাল, মাইক্রো অবজারভার বিষয়টাই অবৈধ। কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং এ ভারতবর্ষে আর কোথাও মাইক্রো অবজারভার নিয়োগই করা হয়নি, তাই মাইক্রো অবজারভার বিষয়টাই জাল। তো যেই জিনিসটা নিজেই জাল সেই জিনিসটা আবার আলাদা করে কি জাল করবে এক। দ্বিতীয় কথা, এই দাঙ্গা নিয়ে অনেক বড় বড় কথা বলছিল সারা ভারতবর্ষে। এটা মানে ইন্টারন্যাশনাল সার্ভে রিপোর্ট বলছে যে ভারতবর্ষে যখনই কোনো দাঙ্গা হয়েছে একটাই রাজনৈতিক দলের বেনিফিট হয়েছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। সুতরাং দাঙ্গা কারা করায় দেখবেন আপনি সাম্প্রতিক ঘটনাগুলো। এই কদিন আগে সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙতে গিয়ে বিজেপির নেতা ধরা পড়েছে, এর আগে ক্যানিং এর এখানে মূর্তি ভাঙতে গিয়ে আরএসএস এর নেতা ধরা পড়েছে। সারা পশ্চিমবঙ্গে যেখানেই ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে সেখানে ধরা পড়ছে বিজেপি বা আরএসএস এর লোকজন। এই দাঙ্গা কারা করে বুঝতে অসুবিধা হয় না। অরুণ, আরেকটা প্রশ্ন, আপনি নিশ্চয়ই বাদুরিয়ার খবরটা জানেন, মানে ফারাক্কা যে ছবি, চাকুলিয়া যে ছবি, সন্দেশখালী 1 নম্বর ব্লকে যে ছবি, ইটাহারে যে ছবি, কার্যত একই ছবি বাদুরিয়াতে ধরা পড়েছে। একদল লোক ঢুকে গেছে, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, ওখানে আধিকারিককে ধাক্কাধাক্কি করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন এই রাজ্যটা গুন্ডাদের হাতে চলে গেছে। তিনি গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন, আপনাদের দলকে আক্রমণ করেছেন সোশ্যাল মিডিয়ায়, এখনো বিমানবন্দরে দাঁড়িয়েও সেই একই আক্রমণের ধারা বজায় রাখলেন। অরূপদা, প্রতিটা ঘটনার পেছনে তাই একমাত্র নির্বাচন কমিশন এবং বিজেপি। এই অসভ্য নির্বাচন কমিশন মানুষকে বাধ্য করছে খাদের কিনারে দাঁড়াতে। যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেয় নির্বাচন কমিশন, যে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় নির্বাচন কমিশন, সেই মানুষের খুব সঙ্গত। আর সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতীকে মঞ্চের মধ্যে ঢুকিয়ে, সাধারণ মানুষের মধ্যে দুষ্কৃতী সেজে ঢুকিয়ে আসলে পলিটিক্যাল ফায়দা করানোর চেষ্টা করছে বিজেপি। পুরো বিজেপি প্ল্যান করে এটা করিয়েছে, কিন্তু মানুষকে খুব সঙ্গত এই ক্ষোভের জায়গা দাঁড় করিয়েছে নির্বাচন কমিশন আর অসভ্য বিজেপি। মানে বলছেন সাধারণ মানুষ রয়েছে, ফায়দা নেওয়ার জন্য বিজেপি কিছু লোককে ওখানে ঢুকিয়ে দিয়ে ঝামেলাটা করাচ্ছে। অবশ্য যেখানে গন্ডগোল দেখবেন নির্বাচনের আগে যত উস্কানি, যত অশান্তি, যত দাঙ্গা, সবকিছু পিছনে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে। এটা পশ্চিমবঙ্গ বলে আলাদা কিছু না। কিন্তু অরূপদা, শেষ প্রশ্ন, ফারাক্কায় আপনাদের বিধায়ককে দেখা গেছিল, কোথাও কোথাও আপনাদের লোকাল নেতাদেরকেও দেখা যাচ্ছে, তারা আপনাদের দল করে সক্রিয়ভাবে। ফারাক্কায় বিধায়ককে দেখা গিয়েছিল, বিধায়ক জনপ্রতিনিধি, মানুষ ক্ষোভ জানালে বিধায়ক যাবেন। বিধায়ক কি নিজে ভাঙচুর করেছেন? করেননি। বিধায়ক যখন গিয়েছেন সেখানে ভাঙচুর হচ্ছিল। না, আমার প্রশ্নটা অরূপদা, কোথাও কোথাও আপনাদের লোকাল নেতাদের দেখা গেছে, সে হয়তো বিধায়ক না, অন্য কোনো এতে আছে, সাংগঠনিক দায়িত্বে রয়েছে, কিন্তু আপনাদের দল সক্রিয়ভাবে করে। তাহলে যদি সত্যি সত্যি বিজেপি কাজে লাগায়, তাহলে তো সেই নেতাদের উপর আপনাদের একটু নজরদারি করা উচিত। সেই নেতা, লোকাল নেতা, দিনের শেষে তো সে নাগরিক, তার ভোটাধিকার কেড়ে নিচ্ছেন আপনি, তাকে বলছেন প্রমাণ দিতে হবে। আরে ভাই, 6 ভাই বোন হলে তাকে প্রমাণ দিতে হবে সে বাংলাদেশের রোহিঙ্গা কিনা? তাহলে নরেন্দ্র মোদীকে প্রমাণ দিতে বলুন, ওনারাও 6 ভাই বোন। হিম্মত হবে নির্বাচন কমিশনারের নরেন্দ্র মোদীকে লাইনে দাঁড় করানো? সাধারণ বাঙালিকে হিম্মত হচ্ছে কেন? হচ্ছে কারণ বিজেপি বলে দিয়েছে। মানুষের ক্ষোভ থাকবে, এই ক্ষোভ বিজেপিকে ফেস করতে হবে। ধন্যবাদ অরূপদা।
ফরাক্কা, চাকুলিয়া, সন্দেশখালীর পর বাদুড়িয়া। এসআইআর শুনানির মধ্যেই ফের বিডিও অফিসে তাণ্ডব। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় বিডিও অফিসে ঢুকে এই আরোর গায়ে হাত, আঙুল উঁচিয়ে শাসানি। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পরও কিভাবে বিডিও অফিসে চড়াও? শুনানির শেষ লগ্নে কোথায় রয়েছে নিরাপত্তা? কি করছিল সেই সময় পুলিশ? আবারও উঠছে একাধিক প্রশ্ন। তৃণমূলের দুষ্কৃতীদের হামলা জেনে বুঝে আইন শৃঙ্খলা লাটে তুলে দিয়েছে রাজ্য প্রশাসন। আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। ফর্ম 7 নিয়ে বিজেপির বিরুদ্ধে 33 জন জীবিতকে মৃত দেখিয়ে নাম বাদের চক্রান্তের অভিযোগ তৃণমূলের। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। জমা পড়েছিল, আমরা এনকোয়ারি করছি, দেখা যাক কি হয়। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। বিএলও থ্রু দিয়ে আমরা এনকোয়ারি করছি, যেভাবে হবে আমরা সেভাবে করব। 45 জন ভোটারকে মৃত দেখানো হয়েছে, 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি 4 জায়গার ছবি, বাদুড়িয়া, সন্দেশখালী, চাকুলিয়া, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেখানে তাণ্ডব চালানো হয়েছে। এবং ফারাক্কার ঘটনা, যে ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। 4 জায়গার ছবি দেখাচ্ছি। এবং তারপরেই প্রশ্ন উঠছে, পুলিশ কি করছিল যখন এই তাণ্ডব চলছিল? তখন পুলিশ কোথায় ছিল? এটাই সব থেকে বড় প্রশ্ন। মাঝে মধ্যে আপনারা প্রশ্ন করেন যে ভোট কবে হবে, কত তারিখ নাগাদ হতে পারে, কোন মাসে হতে পারে, গোটা রাজ্যে কি একই দিনে ভোট হবে? আর এই মুহূর্তে আরো একটা খবর ব্রেক করছি আমরা। বাংলায় কি এবার এক দফাতেই বিধানসভা ভোট? 26-এর বিধানসভা ভোট এক দফাতে করতে ইতিমধ্যেই প্রস্তুত সিইও দপ্তর। সূত্র বলছে নির্বাচন কমিশনের সঙ্গে, মানে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এ রাজ্যে সিইও দপ্তরে যখন আলোচনা হবে, তখন সিইও দপ্তর এই প্রস্তাবই রাখতে পারে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এর আগে তো আমরা দেখেছিলাম বিভিন্ন সময় যে এই রাজ্যে কোথাও কখনো 5 দফা, 6 দফা, 7 দফা ভোট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কি বলছে সূত্র, ক দফায় ভোট হতে পারে? ভোট যদি এক দফাতে হয় বা 2 দফাতে হয়, বাহিনী নিয়ে কোনো সমস্যা হবে না তো? দেখো, এক দফায় ভোট হওয়া কার্যত অনেকটাই সমস্যা মধ্যে পড়বে। যদি বাহিনী এক দফাতে এত বড় জায়গায় কিভাবে বাহিনী ম্যানেজ করা হবে সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে, কিন্তু সিইও দপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। সিইও দপ্তরের বক্তব্য হচ্ছে যে যদি এক দফায় ভোটের কোনো পরামর্শ চাওয়া হয় বা কদফায় ভোট যদি বলা হয়, তাহলে তারা এক দফাতে ভোট করতে আগ্রহী এমনটা জানাবেন। এমনকি বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে তারা কথা বলেছেন। একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যে আইন শৃঙ্খলা কতখানি আদতে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেখানে ছাড়পত্র পাওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে সিইও দপ্তর। যদি আগামী দিনে নির্বাচন সদন থেকে কোনো রকম ভাবে জানার জন্য বলা হয়, তাহলে সেক্ষেত্রে জানানো হবে যে এক দফায় ভোট করতে আগ্রহী সিইও দপ্তর। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। বাংলায় যত দফাতেই ভোট হোক, বিজেপি তৈরি আছে। প্রতি বুথের ভিতরে এবং বাইরে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়। এক দফায় ভোট জল্পনার মধ্যে এমনটা দাবি করলেন সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, সাফ কথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখে। এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না। তো 8 দফায় হয়নি, 7 দফায় হয়নি, এবার নতুন ইশারা এসছে প্রভুর। তাই প্রভুর ইশারা যখন এসছে, ভৃত্য নাচন কদল শুরু করে দিয়েছে। এক দফায় ভোট, আরে ভাই 1 দফা হোক বা 7 দফা বা 8 দফা, বাংলার মানুষ যখন রেজাল্ট বেরোবে তোমাদের দফা রফা করে রেখে দেবে। কারণ যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে অসভ্যতা করেছে, বাঙালির খাদ্যাভ্যাসে হাত দিয়েছে, বাঙালিকে টার্মাইট উই পোকা বলেছে,
বাংলা প্রস্তুত হয়ে রয়েছে প্রতিটা অপমান, প্রতিটা জিনিসের বদলা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার জন্য। 1 দফা হোক বা 8 দফা, বাংলা বিজেপির করবে দফা। প্রতি বুথের ভিতরে এবং বাইরে পর্যাপ্ত বাহিনী চাইলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন যদি বাহিনী নাও হয় তাহলে অন্তত বাহিনী এবং ভিন রাজ্যের পুলিশ দিয়ে ভোট করানো হোক, কারণ এ রাজ্যের পুলিশের প্রতি তাদের কোনো রকম কোনো আস্থা নেই। যত দফাতেই ভোট হোক বিজেপি তৈরি, দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনুন। আমার কথা বাদ দেন, আমার রাজ্যের যিনি এখন চিফ মিনিস্টার আছেন, আমি যদি ভুল না বলি, তিনি বারবার সওয়াল করেছিলেন 1 দফা ভোটের জন্য। 1 দফা ভোটের আমি পক্ষে, তবে সাথে সাথে কথা বলি উপযুক্ত পরিকাঠামোর দরকার লাগবে। নাহলে সকাল 6-7টা থেকে ভোটার লাইন হবে, 1 দফা ঘোষণা করে দিয়ে বেলা 10টা ইভিএম মেশিন পৌঁছাচ্ছে, ও কাজ না হয়। পর্যাপ্ত পরিমাণে ফোর্সও দিতে হবে, সেই ফোর্সের কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? শুধু 1 দফা যতটা বলতে সহজ, ততটাই কিন্তু করতে কঠিন হবে। এই ভোট করে না পড়াশোনা, না শিক্ষা দীক্ষা, না কাজ কাম, সব লাটে উঠে যায়। অল্প দিনের মধ্যে ভোট হোক, পাট শেষ। এসআইআর এর কাজে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক অবিলম্বে মেটানোর নির্দেশ। মুখ্য সচিবকে ফের চিঠি নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইআরও, এইআরও, বিএলও এবং বিএলও সুপারভাইজারদের জন্য বরাদ্দ টাকা মেটানোর জন্য আগেও নবান্নে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। নিজেদের প্রাপ্য ভাতা পাননি তারা। সেই কারণেই ফের একবার মুখ্য সচিবকে চিঠি দিয়ে অবিলম্বে ওই সাম্মানিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। না, প্রথম কথা হচ্ছে গতবারও নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে ভেহিকেল নিয়েছিল সেই ভেহিকেলের খরচ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন মেটায়নি। সারা ভারতবর্ষে নির্বাচনের জন্য হাজার হাজার কোটি টাকা দেশের মানুষের ট্যাক্সের টাকা ব্যয় করে তারা খরচ করে, অথচ দেখা যায় যখনই কোনো রাজ্যের রোল রিভিশন হয় তখনই পুরো খরচটা রাজ্যের ঘাড়ে ফেলে দেওয়া হয়। নির্বাচন কমিশন একটা চিঠি লিখেছে যে রাজ্যের ন্যায্য প্রাপ্য বরাদ্দ কেন্দ্র যেন ছেড়ে দেয়। চিঠি লিখতে হবে, এটা মৌখিকভাবে বলেছে। আসলে এই দালাল নির্বাচন কমিশন, এটা নির্বাচন কমিশন না, এটা বিজেপির কৃতদাস কমিশনে পরিণত। এরা হিম্মত হবে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখার, রাজ্য সরকারকে চিঠি লিখছে, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হিম্মত হবে যে কেন্দ্রীয় ভাবে টাকাটা অ্যালট করে দেওয়া হোক রাজ্য পিছু? হিম্মত হয় না। আসলে পুরোটাই বিজেপির তাবেদারে পরিণত হয়েছে। বিজেপি বললে দফা 7 দফা হয়, 8 দফা হয়, বা বিজেপি চাইলে 1 দফা 2 দফার গল্প হয়। এরা নিজেরাই জানে না কি করতে হবে। মালিক যেভাবে বলে দেবে চাকরকে সেইভাবে কাজ করতে হবে। এই কৃতদাসদের কথা কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, উত্তর বাংলার মানুষ দেবে। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত গড় হাজির প্রায় 5 লক্ষ ভোটার। হিয়ারিং এর জন্য প্রায় 1,51,00,000 নোটিশ ইস্যু করা হয়েছিল। এর মধ্যে গড় হাজির প্রায় 5 লক্ষ। সিইও দপ্তর সূত্রের খবর, পুরো তথ্য এলে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। শুনানিতে গড় হাজির থাকা এই 5 লক্ষ কারা? এই শুনানির শেষ দিন, আজই শুনানির শেষ দিন। আজকের মধ্যে শুনানিতে হাজিরা না দিলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবে কমিশন। যাদের নাম বাদ যাবে তাদের প্রত্যেককে নোটিশ দেবে। ভোটার তালিকা থেকে নাম কেন বাদ দেওয়া হলো তার কারণ সহ নোটিশ দেওয়া হবে। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষের নাম বাদ পড়েছে। মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটার রয়েছে তাতে। শুনানিতে গড় হাজির প্রায় 5 লক্ষ। সব মিলিয়ে কি 63 লক্ষের নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত ভোটার তালিকায়, নাকি আরো বেশি হবে নাম কোপ পড়ার সংখ্যাটা? যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত গড় হাজির প্রায় 5 লক্ষ ভোটার। হিয়ারিং এর জন্য প্রায় 1,51,00,000 নোটিশ ইস্যু করা হয়েছিল। এর মধ্যে গড় হাজির প্রায় 5 লক্ষ। সিইও দপ্তর সূত্রের খবর, পুরো তথ্য এলে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। শুনানিতে গড় হাজির থাকা এই 5 লক্ষ কারা? আজ শুনানির শেষ দিন। আজকের মধ্যে শুনানিতে হাজিরা না দিলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবে কমিশন। যাদের নাম বাদ যাবে তাদের প্রত্যেককে নোটিশ দেবে। ভোটার তালিকা থেকে নাম কেন বাদ দেওয়া হলো তার কারণ সহ নোটিশ দেওয়া হবে। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষের নাম বাদ পড়েছে। মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটার রয়েছে তাতে। শুনানিতে গড় হাজির প্রায় 5 লক্ষ। সব মিলিয়ে কি 63 লক্ষের নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত ভোটার তালিকায়, নাকি আরো বেশি হবে নাম বাদ পড়ার যে তালিকা সেই তালিকাটা? মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব
যে এত কিছু অন্যায় করার পর এসআইআরের বিরুদ্ধে প্রথম দিন থেকেই করে আসছে এবং বলেছিলেন এসআইআর হতে দেবো না, এবং তার জন্য তিনি যা যা করার করেছেন। খুশি হতাম যে ওর বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে আনন্দপুরে অত মানুষ মারা গেল দগ্ধ হয়ে পুড়ে, সেখানে যিনি যেতেন, বা আরও অনেক জায়গা রয়েছে যেখানে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, কিন্তু তিনি শুধু এই নিজে এই অনুপ্রবেশকারীদের জন্যে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন বা দৌড়েছেন। প্রথমে 58 লাখকে বাদ দিয়েছিলেন, পরে আবার 1,30,00,000 বা 34 লাখ নোটিশ পেয়েছে। এই যে টোটাল প্রায় 2 কোটির কাছাকাছি, এর মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি ঘুষপেটিয়া রোহিঙ্গা নাম বলে দিন, সেই লিস্ট বার করছেন না কেন? সেই লিস্ট থাকলে আপনারা মনে করেন যে ওরা বার করতেন না? অকারণ মানুষকে হ্যারাস করে 2 মাসে 150 জন মারা গেছেন, 140 জনেরও বেশি হয়ে গেছে এখন সংখ্যাটা। বিএলও আছে, সাধারণ মানুষও আছে, একই রকম নোটবন্দির মতো এবারে ভোটবন্দি। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে তোলার জন্য কবে কি হবে, কিভাবে আবেদন করতে হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে 15 দিনের মধ্যে আবেদন করা যাবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য লিখিত আবেদন জানাতে হবে। 15 দিনের মধ্যে প্রথমে আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। এখন জেলা শাসক যদি সেই আবেদন প্রত্যাহার করেন তবে সরাসরি সিইওর কাছে আবেদন করা যাবে। যাদের খসড়া ভোটার তালিকায় নাম ছিল তাদের নাম অটোমেটিক্যালি চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। শুনানিতে যারা তালিকার বাইরের জন্য নথি দেখিয়েছেন কমিশনের আইন এবং নিয়ম অনুযায়ী সেই সব ভোটারের নাম বাদ যেতে চলেছে। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান অর্থাৎ নতুন ভোটার, তাদের আবেদন করার শেষ তারিখ 4 ফেব্রুয়ারি। দেখো, বঙ্গযুদ্ধের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। বঙ্গযুদ্ধে ইশতেহার প্রকাশের আগে জনমত সমীক্ষায় বিজেপি বিধানসভা ভিত্তিক এলাকায় এলাকায় ঘুরবে বিজেপির গাড়ি, কি চাহিদা বিজেপির গাড়িতেই জানাতে পারবেন স্থানীয় মানুষ। আইন শৃঙ্খলা থেকে চাকরি, শিল্প, নিজেদের দাবির কথা জানাতে পারবেন আমজনতা। জনসংযোগকে হাতিয়ার করে বাড়ি বাড়ি ঘুরবে বিজেপির এই গাড়ি। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, আজকে দেখলাম বিজেপির তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হলো, পুরো বিষয়টা বলা হলো। এই পুরো বিষয়টা একটু জানতে চাইবো, এই গাড়ি কোথায় কোথায় যাবে, কবে থেকে শুরু হবে, কবে পর্যন্ত? আর দ্বিতীয় প্রশ্ন, অনেক সময় রাজনৈতিক দলগুলো সরাসরি না হলেও অন্যরকমভাবে তাদের ভিত্তি কোথায় কোথায় আছে সেটা একটু বোঝার চেষ্টা করে, এটা কি তেমনই কিছু? দেখো, নিজেদের শক্তি তো অবশ্যই যাচাই করে নেওয়া, এটার মধ্যে দিয়ে অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যেটা উত্থাপন করলে। একই সঙ্গে তোমায় বলে রাখি যে প্রথম যে প্রশ্নটি করলে যে বিজেপির তরফ থেকে এই ধরনের গাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তেই তারা ঘুরবে এবং তারা স্থির যেটা করেছে প্রায় 10,000 মানুষের কাছে থেকে তারা এই মতামত নেবে এবং এই মতামতের ক্ষেত্রে সাধারণ মানুষের পরিচয় তারা গোপন রাখবেন এবং সে কারণে এই গাড়িগুলোর মধ্যে সাজেশন বক্সের ব্যবস্থা থাকবে। এবং কিছুক্ষণ আগেই শ্রমিক ভট্টাচার্য, তাপস রায়রা সেই সাজেশন বক্সের বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসেন এবং আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং সাধারণ মানুষ কিন্তু শুধুমাত্র সাজেশন বক্সে গিয়ে তাদের এই মতামত যে গাড়িগুলো ঘুরছে সেখানে গিয়ে দিলেন এমনটি নয়। কোনো মানুষ চাইলে ইমেল মারফত সেখানে যে কিউআর কোড থাকছে সেই কিউআর কোড স্ক্যান করেও কিন্তু সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন। আমরা সাধারণভাবে শুভজিৎ দেখে থাকি যে ইশতেহারের ক্ষেত্রে রাজ্যের যে বিভিন্ন বড় বড় বিষয় থাকে, দেখো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আর তার সঙ্গে নারী নিরাপত্তা, কর্মসংস্থান, চাকরি কতদূর দেয়া যাবে, বড় শিল্প, এগুলো তো অবশ্যই ইশতেহারের মধ্যে থেকে উঠে আসবে বা সংকল্পপত্র বিজেপি যাকে বলছে। একই সঙ্গে এলাকা ভিত্তিক যদি বড় কোনো সমস্যা বা কোনো খুব গুরুত্বপূর্ণ সমস্যার কথা এই গাড়িগুলো যখন ঘুরবে সেই সময় সাধারণ মানুষ জানান, তাহলে সেই বিষয়েও বিজেপি কি করতে চায় এবং কি করবে যদি তারা ক্ষমতায় আসে সেটাও স্পষ্ট করা থাকবে এই সংকল্পপত্রের মধ্যে দিয়ে। এবং সেই গাড়ি যখনই এলাকার বিভিন্ন জায়গাতে ঘুরবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপির প্রচারটাও সেরে ফেলা যাচ্ছে। তার কারণ এখন মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, বিভিন্ন আইসিএসসি বোর্ডের পরীক্ষা চলছে, ফলে এর মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারটাও যেমনভাবে হলো সাধারণ মানুষকেও কোথাও তাদের সংকল্পপত্রের মধ্যে ইনভলভ তারা করতে পারলো এবং এই দুই কারণেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। ধন্যবাদ।
তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু একটা নতুন সরকার তৈরি করবার লক্ষ্যে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। তার মানে তারা এতদিন ধরে বাংলার যে 10 কোটি মানুষ, তারা কি চান না চান সেই ব্যাপারে কোনো আইডিয়াই নেই বঙ্গ বিজেপি বা দিল্লি বিজেপির নেতৃত্বে। সেটাই স্বাভাবিক। আমি সবসময় বলে থাকি, বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বিজেপির রাজনীতি। বাংলার মানুষ যা চায়, ঐতিহাসিকভাবে, বাংলার কৃষ্টিগতভাবে, বাংলার শিক্ষাগতভাবে, সেইটা বিজেপি দিতে পারবে না। সুতরাং তারা তাদের মতো যত যাই চেষ্টা করুন, দিনের শেষে সেই ইতিহাসটা কাগজের একটা ডকুমেন্ট হিসাবে রয়ে যাবে। মানুষের কোনো রিফ্লেকশন তাতে থাকবে না। ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি, ওই জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করবে। চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত। তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে, সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে কিছু। প্রশাসনকে অনুরোধ করবো গাড়ির দিকে সজাগ দৃষ্টি রাখতে, গাড়ি থেকে যাতে টাকা বিলি করতে না পারে। প্রশাসনকে অনুরোধ করবো, কারণ এর আগের বার দেখেছিলাম টাকা বিলি করতে গিয়ে ধরা পড়েছিল। ঘুষ দিয়ে বাংলার মানুষের ভোট কিনে যাবে। আর জনগণকে বলবো টাকা দিতে আসলে নিয়ে নেবে। এমনিতে আপনাদের টাকা মেরে দিয়েছে, 15 লাখ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে দেবে বলেছিল। প্রশাসনকে বলবো সজাগ থাকতে, যাতে টাকা দিয়ে ভোট কিনতে না পারে। আর জনগণকে বলবো যদি টাকা দিতে আসে নিয়ে নেবেন, ভোটটা আপনি তাকেই দেবেন যারা আপনাকে হয়রানি করেছে, তার বিরুদ্ধে লাইনে দাঁড়িয়ে তাদের জবাবটা বাংলার মানুষ 2026-এর ভোটে দেবে বিজেপিকে নিশ্চিন্ত করে। আর এই মুহূর্তে আমাদের যে খবরে নজর থাকবে, বিধানসভা ভোটে আর প্রার্থী হতে চান না চিরঞ্জিত চক্রবর্তী। আগের মতো এনার্জি নেই, তাই দাঁড়াতে চাই না বললেন বারাসাতে 3 বারের তৃণমূল বিধায়ক। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বললে সিদ্ধান্ত বদলের ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে মেলালেন চিরঞ্জিত। 3টে টার্ম হয়ে গেল, এবার 4th টার্ম আসছে। কিন্তু 4th টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনার্জিটা ছিল, আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। আমি অত জোরে দৌড়তে পারবো না, আমি ফিল্মে আর ফাইট করতে পারি না। তো আমার রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, রোলটাও পাল্টে যাচ্ছে, ছবির রোলও পাল্টাচ্ছে। তো সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। সেখানে আমি চাইছি যে পলিটিক্স ইজ এ ভেরি মানে পরিশ্রমের জায়গা, টিডিয়াস জায়গা, জব। ইটস এ বিগ হিউজ জব, 24 ঘন্টার কাজ এটা। সেটা আমি কখনোই প্রায় করতে পারি না, আমার তো কিছু ডিস্ট্রাকশন এসেই যায়। তো সেখানে এখানেতে যদি আবার না থাকেই ভালো। যদি নেত্রী বলেন তাহলে আবার দাঁড়াবেন। এত দূরদর্শিনী বলা ভালো, তিনি যে তার যা দেখেন, যা বোঝেন, যা সেটা ফিল করেন। মানে যদি কোনোদিন আমার মনে হয় উনি যদি ছেড়েও দেন পলিটিক্স, তো সেটা উনি বুঝেই কিন্তু একদিন জাস্ট বলবেন আমি ছেড়ে দিলাম। তো সেক্ষেত্রে ওনাকে ডিফাই করা কি যায়? আমার মনে হয় না, ডিফাই করা যাবে না, রিকোয়েস্ট করা যেতে পারে, কিন্তু তিনি বোঝেন যে কাকে প্রয়োজন, কতটুকু প্রয়োজন।
সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, শুনলেন আপনি কিছুক্ষণ আগে চিরঞ্জিত চক্রবর্তী তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি এবারে নির্বাচনে আর প্রার্থী হতে চান না, কেননা তার আগের মতো আর এনার্জি নেই। এমনটা যখন তিনি বলছেন, ঠিক তার পাশাপাশি তিনি এও বলে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন সেক্ষেত্রে তিনি সিদ্ধান্ত বদলও করতে পারেন, সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন। না না, মমতাও নির্বাচন মানে রাজনীতি ছেড়ে নির্বাচনে যেতে পারে সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন। আমি বলছি এই চিরঞ্জিত বাবুর না এটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতন, প্রতি 5 বছর অন্তর অন্তর বলে আর থাকবো না, আর থাকবো না। তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঘুরে লেজ নাড়েন আর মনে মনে ঠাকুরকে ডাকেন, একবার সাজিলেই থাকিব, একবার ডাকিলেই যাইব, আবার এমএলএ হইব। আরে বাবা, তুমি এমএলএ হবে কি হবে না সেটা তুমি সিদ্ধান্ত নাও। মমতা ব্যানার্জি তোমার জীবনের ওপর অধিকার সমস্ত কিছু কি মমতা ব্যানার্জি হাতে তুলে দিয়েছো নাকি? তুমি তোমার জীবনের মালিকানা কি তোমার হাতে নেই? তুমি দলের কাজ করো, জনসেবা করো, এমএলএ থাকতে হবে কেন? 24 ঘন্টার কাজ তুমি যখন বুঝতে পারছো তুমি করতে পারো না, তুমি যখন বুঝতে পারছো তুমি ব্যর্থ এই কাজটা করতে, আরো বেশি এফোর্ট দেওয়া উচিত, তখন তুমি মানুষকে এইভাবে বঞ্চিত করবে কেন? তুমি ছেড়ে দাও, পাবলিক কেঁদে বাঁচুক একটু। এসব নাটক, এরা পদত্যাগ দেহত্যাগ করে দেবে, এরা দেহত্যাগ করে দেবে, এরা পদত্যাগ করবে না। এরা ভালো করে মলমূত্র ত্যাগ করে না নিজেদের ওজন কমে যাবে বলে বলছেন আপনি, এরা নাকি পদত্যাগ করবে, এরা নাকি আর ভোটে দাঁড়াবে না। না পেলে যাতে বেইজ্জত না হয় সেই জন্য আগাম প্রতিবার গিয়ে না, ধন্যবাদ। চেনা হয়ে গেছে। আজকের আরো একটা ছবিটা আগে দেখাই। পদ্মশ্রী সম্মানে সম্মানিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ সকাল সকাল পৌঁছে যান সুকান্ত মজুমদার। শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সুকান্ত বাবু নিশ্চয়ই বাইরে বেরিয়ে কোনো মন্তব্য করেছেন, কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সূত্র মারফত কিছু জানা গেছে, ঘরোয়া আলোচনায় কিছু বলেছেন কিনা? কারণ এই ধরনের ছবি নির্বাচনের আগে আগে একটা তো রাজনীতির গন্ধ মোটামুটি পাওয়াই যায়। দেখো, সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে এসে রাজনীতির গন্ধটাকে যত রকম ভাবে এড়ানো যায় তার সব চেষ্টা করেছেন। তবে যেটা আমরা বৈঠক সূত্রে জানতে পারছি, সুকান্ত মজুমদার তিনি পদ্মশ্রী পাওয়ার জন্য প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন তো বটেই, তার সঙ্গে সঙ্গে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সিনেমা এবং সিনেমা সংক্রান্ত যে কোনো শিল্প এগুলো যেন রাজনৈতিক আগ্রাসনের বাইরে থাকে, এই অ্যাপিলটাও তিনি করে এসছেন। টলিউডের একাধিক বিষয় তুমি জানো, তার সাপেক্ষে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি পদ্মশ্রী পাওয়ার পরে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানানো এবং সিনেমা নিয়ে মূলত আলোচনা হয়েছে। খুব প্রত্যক্ষ রাজনীতি নিয়ে খুব আলোচনা হয়নি আজকের এই বৈঠকে। ধন্যবাদ সুমন। প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন। সব কিছুতে রাজনীতি আনতে হয় না, সব কিছুতে রাজনীতি ঢোকাতে হয় না। শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতি ঢুকলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি সহ এই ধরনের যে সেক্টরগুলো আছে তার ক্ষতি হয়। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এটা আজকের ছবি, মানে 7ই ফেব্রুয়ারি 2026-এর ছবি। পাশাপাশি আরো একটা ছবি 14ই জানুয়ারি 2026। তৃণমূলের উন্নয়নের পাঁচালী নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে সেই ছবিও দেখাচ্ছি, দুটো ছবি। রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি 14 তারিখ চলে গেছিলেন, আর ফেব্রুয়ারি 7 তারিখ প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদার। দুটো ছবি একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। সিপিএমে
আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি। আইএসএফকে সঙ্গে নিয়ে ভোট বৈতরণী পার করতে চায় বামেরা। শরিকদের মতানৈক্য মেটাতে আলাদা বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান। অন্য শরিকদের সঙ্গে দরকারে দ্বিপাক্ষিক বৈঠক করবে সিপিএম। খবর সূত্রে এদিকে 50 আসনে লড়তে চেয়ে দর কষাকষি শুরু করেছে আইএসএফ। অথচ নওসাদের বাড়তি সিট ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ শরিকরা। এই অবস্থায় 22 ফেব্রুয়ারির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে চাইছে সিপিএম। অন্যদিকে বামেরা হুমায়ুনের থেকে দূরত্ব বাড়ালেও আলোচনায় নওসাদরা। এখন প্রশ্ন হলো, আইএসএফ হুমায়ুন সমঝোতা হলে আদৌ মেনে নেবে বামেরা? আমরা আমাদের প্রস্তাব বামেদের চেয়ারম্যানের কাছে দিয়েছি। আমরা মোহাম্মদ সেলিম সাহেবকে কিন্তু বলিনি যে আমরা জোট করবো, জোট করে লড়াই করতে চাই। আমরা জানিয়েছি কাকে? শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বোস স্যারকে জানিয়েছি। বিমান স্যার আমাদেরকে জানাবেন এবং দ্রুততার সাথে জানাক, প্রতি উত্তর দিকে, এটা আমরা চাইবো। আমরা চাই যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই জন্য ইগোটিগো থাকার দরকার নেই। আমরা 70 থেকে 80টা জায়গায় আমাদের স্ট্রং আছি এই মতো। কিন্তু এখন যে লিস্ট আমরা পাঠিয়েছি বা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা এখন যেহেতু যখন আমাদের এখন ফাইনালাইজড হয়নি লিস্ট, কোনো মানুষ যদি তার বক্তব্য থেকে ফিরে আসেন সেটাকে বিবেচনা করা দরকার। তো আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সুতরাং সেই মিটিংয়ে আমাদের হুমায়ুন সাহেবের ব্যবস্থা বিষয়টা উঠবেই এবং আলোচনা গুরুত্ব সহকারে আমরা দেখব। এখন আমরা যাচ্ছি হুমায়ুন কবির সাহেবের সাথে, এটা বলছি না, বা বামেরা হুমায়ুন কবির সাথে যাচ্ছে না অফিসিয়ালি, কিন্তু কোনো এখনো ঘোষণা হয়নি আমরা কটা সিট পাবে, কটা জায়গায় কন্টেস্ট করবো। তার থেকে বড় কথা বাংলার মানুষকে বাঁচাতে হবে, সেই জন্য একটু কষ্ট আমাদের বেশি করতে হবে। কংগ্রেস থাকলে কষ্টটা কম করতে হতো। আমি সুবিধার থেকে আমি মনে করবো অসুবিধাই হয়েছে। হুমায়ুন কবির আমি কোনো তাকে নিয়ে আলোচনা করার পক্ষপাতী নই। একটা রাজনৈতিক দল করেছেন বলে ঘোষণা করেছেন, কিন্তু সেই রাজনৈতিক দল মানেটা কি? তারা সেকুলার বলে লোকে মানবে কেন? তারা গণতান্ত্রিক সেটা কে বুঝবে? পশ্চিমবাংলায় ধর্মকে ভিত্তি করে রাজনীতি, তার পরিসরটা কিন্তু কখনো খুব একটা সুযোগ পায়নি। দেখুন, এখনো পর্যন্ত এক বাক্যে বলা যেতে পারে যে জোট নিয়ে জট চলছেই। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা এই রাজ্যে একলাই চলবে। আইএসএফ এর সঙ্গেও বামেদের জোট এখনো পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি। আর এরই মধ্যে হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর এবার মিমের সঙ্গে বৈঠক। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিএম এর, এমনটাই বিস্ফোরক দাবি মিম প্রেসিডেন্টের। বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠর, দাবি করেছেন ইমরান সোলাঙ্কি। বসার কথা আমার যে চলছে মিডিয়াতে, আমি কিন্তু আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। আমি মুর্শিদাবাদ মিটিংয়ে র্যালিতে আছি, নিশ্চয়ই বসবো। আমি মতামত জানবো ওদের কী মতামত আছেন। আমি বলেছি আমি মুর্শিদাবাদ র্যালিতে আছি এখন। আমি কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো, নিশ্চয়ই বসবো। আর ওনাদের মতামত নিব, জোটের জন্য ওরা কী কথা বলবেন। এই হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, তাহলে কি কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। সেলিমের এখন বাকি আছে বাংলাদেশের জামাতকে ফোন করা, আর কদিন পরে বাংলাদেশে 12 তারিখে নির্বাচন, এবং বাংলাদেশের জামাত ছাত্র শিবির তাদেরকেও ফোন করবে। এই অবস্থা, এই জন্য সিপিএম কে বলছি না, ভিখারির থেকেও খারাপ অবস্থায় সিপিএম কে নিয়ে গেছে মোহাম্মদ সেলিম। এখনো তাও আমি বলবো প্রতিকুর রহমানদের মতো তরুণ প্রজন্মের কিছু নেতা অন্তত সৎসাহস নিয়ে এটুকু বলার সাহস করেছে, চেষ্টা করেছে যে নীতি আদর্শ নিয়ে কমিউনিস্ট পার্টি হয় না। কোথায় তারা তো কোন ঠাসা আজকে পার্টির মধ্যে। আর সেলিমরা এখন বললাম তো কদিন পরে বাংলাদেশের জামাতের কাছেও ভিক্ষে চাইবে। দেখুন, বাম কংগ্রেস যে 26-এর নির্বাচনে জোট হচ্ছে এটা তো পরিষ্কার হয়ে গেছে। কংগ্রেস জানিয়ে দিয়েছে এ রাজ্যে তারা একলাই চলবে। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ দেখে জোট ভাঙার দায় কংগ্রেসের দিকেই ঠেললো সিপিএম। শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব বারবার প্রকাশ পেয়েছে, এমনটাই কটাক্ষ করেন মোহাম্মদ সেলিম। সম্প্রতি বাম কংগ্রেসের যৌথ কোনো আন্দোলন হয়নি। 2016, 2021, 2024-এর ভোটে আসন সমঝোতা হয়েছিল, কোনো জোট নয়, এমনটাও দাবি করেছেন মোহাম্মদ সেলিম। জোট আমাদের বাম জোট, বাম ফ্রন্ট, ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামেনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতেই রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি, পার্টিতে বলেছি আমাদের 294 আসনের জন্যই প্রস্তুতি নিতে হবে।
সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যখন একথা বলছেন তখন কংগ্রেস কি বলছে? 294টা আসনে লড়তে প্রস্তুত কংগ্রেস, বাংলার মানুষের সমর্থন পাবে। সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে হাইকমান্ড। জোটের ক্ষেত্রে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছিল দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দলের ভেতর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতকে গ্রহণ করে তার উপরেই আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড শিলমোহর দিয়েছে। 294টি আসনে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের দল পুরো প্রস্তুত। আগে যখন আমরা জোট করেছিলাম সেটাও পার্টির সমষ্টিগত অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরে হয়েছিল। আজকেও সেই অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরেই হয়েছে। আমরা মনে করি যে কংগ্রেস এককভাবে যে লড়াই করছে বাংলার মানুষের সমর্থন পাবে। সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রার বিতর্কিত মন্তব্যের জের আজও উত্তপ্ত বিধানসভা। বিজেপির ওয়াকআউট, অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ শোভন দেবে। প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি। এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার। শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্য অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। আমরা ধিক্কার জানাই এবং স্পিকার মহোদয় কোন রকম তথ্য যাচাই না করে সরকার পক্ষকে এই প্রস্তাব আনার সুযোগ দেওয়া, এইটা আইনি বিরোধী, নীতি বিরোধী, বিধানসভার কার্যকারিণী বিরোধী। আমরা এই স্পিকারকে ধিক্কার জানাই। আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনছিলেন এতক্ষণ মিহির গোস্বামী, তিনি বিধানসভা থেকে বেরিয়ে তিনি কি বলছেন, সেই বক্তব্য আপনি শুনলেন। দেখুন, অগ্নিমিত্রা পাল যে কথা বলেছেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে, তা শুধু ন্যাক্কারজনক নয়, সেটা ভারতবর্ষের সংবিধান বিরোধী। ভারতবর্ষের সংবিধান বলে ধর্মনিরপেক্ষতার কথা এবং সেই সংবিধানের শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে একটি বিশেষ ধর্মের লোকজন তারা সবাই অপরাধী, সব ক্রিমিনাল। এটা বলার অধিকার তার তো নেই। তিনি সংবিধান বিরোধী কথা বলেছেন। ভারতবর্ষের যে একত্ব, ভারতবর্ষের যে ইনক্লুসিভনেস, তাকে তিনি অপমান করেছেন। সেই জন্যই তার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হয়েছে, তাকে নোটিশ করা উচিত এবং আমার মতে তার বিধায়ক পদ খারিজ করা উচিত। এটা সাংঘাতিক। পার্লামেন্ট কিংবা বিধানসভায়, যেটা আমাদের বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, সংবিধানের যে মূল আধার, তার বিরোধিতা করে তিনি বিধায়ক থাকবেন, এটা হতে পারে না। তাই জন্য অগ্নিমিত্রা পালের শুধু ক্ষমা চাওয়া নয়, তার বিধায়ক পদ খারিজ করা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। এখানে যে অগণতান্ত্রিক সিদ্ধান্তটি নেওয়া হলো তার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত যে অবস্থা নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, উপযুক্ত সিদ্ধান্ত উপযুক্ত সময়ে আমাদের নেতৃত্ব নিয়েছেন। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা ওয়াকআউট করেছি এবং আমরা আর অংশগ্রহণ করব না। আমরা যে অংশগ্রহণ করতাম, আমরা যে রেডি ছিলাম, আমাদের বর্তার তালিকা যে আমাদের ওখানে পৌঁছে দেওয়া হয়েছে, সেটা আপনাদের আমরা জানিয়ে দিলাম। রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি রুখতে এবারে ময়দানে পুলিশই। সরকারি প্রকল্পে কাটমানি চক্র রুখতে পুলিশি উদ্যোগে হেল্পলাইন চালু। বাংলায় বাড়ি সহ সরকারি প্রকল্পে কাটমানি রুখতে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পরিচয় গোপন রেখে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি 7047989800। যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে সেক্ষেত্রে যদি
যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি। হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দেবো। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে দে শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার হলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো। আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন নিতে। অভিযোগের সঙ্গে যদি কোনো অডিও কিংবা ভিডিও প্রমাণ যুক্ত থাকে তবে সেই প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রয়োজনে শতপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করবে। এই মর্মে জেলার প্রতিটি থানায় ওসি আইসিদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। পুলিশ হেল্পলাইন নাম্বার চালু করতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুলিশের কথাতেই পরিষ্কার কাটমানি যায় শাসক নেতাদের পকেটে, খোঁচা বিরোধীদের। ওকে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী বা পিসি, জেলায় কিছু করতে পারে কিনা চেষ্টা করে, চেষ্টা করে কিছু করতে পারবে না। এত বড় জেলা এসপি ইনচার্জ করে রেখেছে প্রথমত, তারপরে ওখানে 21 সালের পর থেকে পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে, আইপ্যাকের পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে। এতে লাভ কিছু হবে না, এটাতে যা হওয়ার হয়ে গেছে। এবং তৃণমূল মানে যে চোর, চোর মানে যে তৃণমূল, কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট, সিন্ডিকেট মানেই তৃণমূল। এটা প্রমাণিত হয়ে গেছে। এটা 15 বছর তো অনেক সময়, এই 1-2 সপ্তাহ সব করে কিছু। যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছে। তাদের কাছে যদি কেউ টাকা চায় তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। তৃণমূল কংগ্রেস সমস্ত পরিবার উপভোক্তাদের সঙ্গে আছে।